আরেকজন সেরকম ভাবে তার হাত ব্যান্ডেজ করা। তো বললাম যে ভাই কিভাবে এরকম ভাবে আঘাতপ্রাপ্ত হইলেন? তো বলতেছে যে ভাই আমারে একজনে রামদা বা তলোয়ার এরকম বড় কিছু দিয়া কোপ দিতে নিছে, তা আমি আত্মরক্ষার জন্য নিজের বাম হাত দিছি, আমার হাতের কবজিটা মাঠেই পড়ে গেছে, এটা রাখতে পারি নাই। এরপরে আরেক সাথী আমাদের বলায়ও সে সফর করছে, সে বলতেছিল যে আমি এরকম ভাবে 2018 সালেও তাদের দ্বারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছি, আমারে তারা মৃত মনে করে তুরাগ নদীতে ফালায় চলে গেছে। তো এইবারও আমার এরকম ভাবে গলার দিকে ছুরি দিয়া এরকম পোজ দিছে, তা আমি একটু পিছনে সরে যাওয়াতে আমার বুকে আঘাত লাগছে, তার এইখান থেকে এই পর্যন্ত টান লাগছে বুকের মধ্যে। আমি ওই জায়গায় হাত দিছি, হাত দেওয়ার পরেই আমার ওই ডাইন সিনার উপরে একটা কোপ মারছে, এরপরে আমার মাথায় একটা বাড়ি মারছে, আমি নিচে পড়ে গেছে, আমি আর কিছু বলতে পারি না। তো সে বলতেছিল যে আমার চোখের সামনে দেখছি যে মানে এরকম বড় বড় তলোয়ার দিয়া, ছুরি দিয়া, চাইনিজ কুড়াল দিয়া তারা যেইভাবে সাথীদের উপরে হামলা করছে, আমি একজনের এরকম ভাবে পেটের মধ্যে দেখছি পোজ দিছে, নাড়ি বুড়ি বের হয়ে গেছে, সে হাত দিয়া চাইপা ধরে দৌড় মারছে, কিছু দূর যায় সে পড়ে গেছে, ওই অবস্থায় পড়ে গেছে। ও আরেকটা জিনিস, এটা আমরা ওই রাত্রেবেলা যখন ওই টিনের টিন শেড থেকে ফরেন টেন্টে যাইতেছিলাম, ফরেন টেন্ট হইলো মাঠের একেবারে পশ্চিম মাথায়, টিন শেড হইলো পূর্ব মাথায়, মাঝখানে প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি রাস্তা, বিশাল বড় মাঠ। তো এই টিন শেড থেকে বের হওয়ার পরে এক জায়গায় দেখলাম যে মনে হয় যে কোরবানির গরু জবাই করছে, এরকম অনেকগুলি জায়গা নিয়ে রক্ত, পাশে একটা চশমা ভাঙ্গা পড়ে রয়েছে, একটা মাথার টুপি পড়ে রয়েছে। তো ওই জায়গা দিয়া লেখা আছে যে এইখানে আমাদের এক ভাইকে জবাই করে শহীদ করা হয়েছে, এই আলামতগুলিকে কেউ নষ্ট করবেন না। আল্লাহর মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের জন্য একত্রিত করছেন। আমরা আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেক বছরই ডিসেম্বর মাসে কাকরাইলের নজম মানে কাকরাইলের যে কাজকামগুলি আছে এগুলি পরিচালনা করার জন্য পুরো বাংলাদেশ থেকেই সারা বছর ভাগে ভাগে সাথীরা যাইতে থাকে। আমাদের নজম ছিল এই ডিসেম্বর মাসে। আবার এবছর বিভিন্ন পরিবেশের কারণে টঙ্গী ইজতেমার কাজও অনেক পিছানো ছিল, ইজতেমা আসন্ন, অনেক কাজ বাকি। এই বিষয়গুলি চিন্তা করে মুরব্বীরা বিভিন্ন জেলার থেকে সাথীদেরকে মাঠে কাজ কামের জন্য রওনা হইতে বলছিলেন। তো ওই এলানের সাথে আমরা পুরা ভোলা জেলার থেকেই, চরফেশন, লালমোহন, বিভিন্ন থানার থেকেই সাথীরা আলহামদুলিল্লাহ লঞ্চে উঠছে। আমরা ভোলা সদর থেকে গেছিলাম লঞ্চে, 17 তারিখ বিকালবেলা আমরা ভোলার থেকে রওনা হই। তো আমরা ময়দানে পৌঁছার আগেই আমরা লঞ্চে থাকা অবস্থায় ইতিহাসের এই উল্লেখযোগ্য যে বর্বরিচিত ঘটনা এটা ঘটে যায়। আমরা লঞ্চে থাকেই আমাদের মুরব্বীদের সাথে যোগাযোগ করি, তো ওনারা বলেন যে আপনারা আর টঙ্গীতে যায়েন না, টঙ্গীর পরিবেশ তো এরকম অবস্থা, আপনারা কাকরাইলে চলে আসেন। তো আমরা ওনাদের ফাইসাল অনুযায়ী কাকরাইলে গেলাম। তো সেখানে যাওয়ার পরে মুরব্বীরা আমাদেরকে এরকমভাবে শুনাইলেন যে আমাদের আহত ভাইরা ব্যাপক পরিমাণে ঢাকা মেডিকেলে আসতেছে। যারা আহত হয়েছে, হামলাটা তো এরকম রাত্র প্রায় 3:30টার দিকে হয়েছে, বেশিরভাগ মানুষ ঘুমানো, কিছু মানুষ তাহাজ্জুদের আমলের মধ্যে ছিল। এই অবস্থার মধ্যে অপ্রস্তুত অবস্থায় এরকমভাবে হামলাটা হয়েছে। তো লোকজন ওই সকালেই যারা বেশি আহত হয়েছে তারা ঢাকা মেডিকেল চলে আসতেছে। আপনারা এখান থেকে কিছু লোকজন ঢাকা মেডিকেলে যান ওই সাথীদের সেবা শুশ্রূষার নিয়তে। আবার ওই সাতপন্থী সাদিয়ানিরা হামলা তো করছেই, মিডিয়াকে দেখানোর জন্য ওই লোকগুলিকে যারা হামলার শিকার হয়েছে তাদেরকে বিভিন্ন জিনিস বুঝায়া সমঝায়া যে এখানে ভালো চিকিৎসা নাই, প্রাইভেটে ভালো চিকিৎসা করাবো, আপনারা আমাদেরই সাথী, এইভাবে বলে বলে সেখান থেকে 2-4 জনকে নিয়েও যাইতেছে। এটাকেও এরকমভাবে রক্ষা করা দরকার, সাথীদের হেফাজত করা দরকার, এই নিয়তে কিছু সাথী তৈরি হন। তো আলহামদুলিল্লাহ আমাদের ভোলার থেকে আমি, আমাদের এই মেহেদি ভাই, আমরা আরও কিছু সাথী আলহামদুলিল্লাহ গেছিলাম। তো যাওয়ার পরে যেটা দেখলাম আহত সাথীদের অবস্থা, ওই সময় একজন বেওয়ারিশ
লাশ পৌঁছাইছিল, তার পরিচয় শনাক্ত করা যায় নাই, মারা গেছে। তো আমাদেরকে ভিতর থেকে কাগজ পাঠাইলেন যে এই কাগজটা সহ আপনারা থানায় যায় একটা এন্ট্রি করেন, করলে থানার থেকে লোক এসে তাদের ফিঙ্গারপ্রিন্ট নিলে জাতীয় পরিচয়পত্রের সাথে মিলে তার নাম ঠিকানা বের করা যাবে। তো আমি সহ গেছিলাম শাহবাগ থানায়। তো কাগজের মধ্যে কি লেখা সেটা তো দেখি নাই। সেখানে যাওয়ার পরে ওই পুলিশ পয়রা শোনাইতেছিল যে উনি মারা গেছেন ছুরির আঘাতে। আমরা আটকে উঠলাম, ছুরি আসলো কোথার থেকে? ছুরি তো আসার কথা না। যদি আসলেই তাদের জোর করার ইচ্ছা থাকতো তাহলে তো সর্বোচ্চ দেখা যায় তাদের সাথে তাদের সামান আর লাঠি ছোটা থাকতো। এরপরে আমরা 8 জন এতাতিকেও ধরছি ওই ইসের সামনে থেকে, ওই ঢাকা মেডিকেলের সামনে থেকে, যারা এইভাবে সাথীদেরকে তশকিল করে বিভিন্ন দিকে নিয়ে যাইতেছিল আহত সাথীদেরকে। তাদেরকে ধরে আমরা আমাদের মুরব্বীদের পরামর্শ অনুযায়ী পুলিশে সোপর্দ করে দিছি। এরপরে আমরা কাকরাইলেই অবস্থান করতেছিলাম। এই এক পরিবেশের কারণে, এক ঘটনার কারণে কাকরাইলে যে উদ্বুদ্ধ পরিস্থিতি ছিল, এটা মানে সামাল দেওয়ার মতো কোনো পরিবেশ আসলে ওই সময় কারো ছিল না। সাথীদের মধ্যে এক অবস্থা, এক পরিবেশ, যে সংখ্যাগরিষ্ঠতায় তারা এত নিচে। আমাদের মৌলানা সাখাওয়াত হোসেন রাজি সাহেব বলতেছিলেন যে এখনও চাইলে আমরা ময়দানে যারা আছে চারদিক থেকে তাদেরকে এরকমভাবে আটক করে যা ইচ্ছা তা করতে পারি, কিন্তু দেশও আমাদের, ইসলামও আমাদের। এই জন্য আমরা আসলে এরকমভাবে কিছু করতেছি না যে আমাদের দ্বারাই যদি দেশের মধ্যে নৈরাজ্য হয়, পাল্টাপাল্টি আক্রমণ হয়, হামলা হয়, তাইলে তো এরকমভাবে আমাদের দ্বারা দেশের ক্ষতি হইল, দেশের মাল সম্পদের ক্ষতি হইল। এই জন্য আমরা আসলে এরকমভাবে চুপ আছি। এই জন্য কেউ আমাদেরকে কাপুরুষ মনে করেন না। তো ওনাদের কথাবার্তায় সাথীরা কিছুটা তাসাল্লি পাইছে। এরপরে বিকালবেলা আবার খবর আসলো যে আসলে সাথীদের রাহাবারি করার জন্য, তাদের সেবা শুশ্রূষা করার জন্য অনেক লোকজন দরকার। সকালে যারা গেছে কেউ খানা টানা খাইতে গেছে, চলে আসছে। তা আমি আবারও গেলাম আমাদের সাথীদের মশওয়ারার সাথে। তো এইবার আমরা ভিতরে ঢুকছি। প্রথম সকালবেলা ভিতরে ঢুকতে দেওয়া হয় না, আমাদেরকে সামনে অবস্থান করার জন্য বলছেন। অনেক লোকজন ভিড় থাকে জরুরি বিভাগে। তো বিকালে যখন গেলাম, ভিতরে ঢোকার পরে যে চিত্র আমাদের সামনে আসছে, মানে এটা আসলে কোনোভাবে ভোলার মতো না। খানা খাইতে গেলে কোনো একাকি হইলেই এই জিনিসগুলি মনে পড়ে। রাত্রেবেলা ঘুমাইতে গেলে ওই সাথীদের অবস্থাগুলি চোখের সামনে ভাইসা ওঠে। এক ভাই অল্প বয়স্ক, 25-26 বছর বয়স হবে, তার মাথায় এত জোরে আঘাত করা হয়েছে যে সে এরকমভাবে পাগল হয়ে গেছে। তার সাথে তার ভাই আছে, ভাইরে চিনে না, আবার চিনে, আবার কখনো বিড় করে কি জানি বলে, আবার কোনো সময় এরকমভাবে সে বেড থেকে উঠা চলে যেতে চায়, মানে পাগলের মতো আচরণ করে। আরেকজন সেরকমভাবে তার হাত ব্যান্ডেজ করা। তো বললাম যে ভাই কীভাবে এরকমভাবে আঘাতপ্রাপ্ত হইলেন? তো বলতেছে যে ভাই আমারে একজনে রামদা বা তলোয়ার এরকম বড় কিছু দিয়া কোপ দিতে নিছে। তা আমি আত্মরক্ষার জন্য নিজের বাম হাত দিছি, আমার হাতের কবজিটা মাঠেই পড়ে গেছে, এটা আর আনতে পারি নাই। এরপরে আরেক সাথী আমাদের বলায়ও সে সফর করছে, সে বলতেছিল যে আমি এরকমভাবে 2018 সালেও তাদের দ্বারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছি, আমারে তারা মৃত মনে করে তুরাগ নদীতে ফালায় চলে গেছে। তো এইবারও আমার এরকমভাবে গলার দিকে ছুরি দিয়া এরকম পোজ দিছে। তা আমি একটু পিছনে সরে যাওয়াতে আমার বুকে আঘাত লাগছে, তার এইখান থেকে এই পর্যন্ত টান লাগছে বুকের মধ্যে। আমি ওই জায়গায় হাত দিছি, হাত দেওয়ার পরেই আমার ওই ডাইন সিনার উপরে একটা কোপ মারছে। এরপরে আমার মাথায় একটা বাড়ি মারছে, আমি নিচে পড়ে গেছি, আমি আর কিছু বলতে পারি না। তো সে বলতেছিল যে আমার চোখের সামনে দেখছি যে মানে এরকম বড় বড় তলোয়ার দিয়া, ছুরি দিয়া, চাইনিজ কুড়াল দিয়া তারা যেইভাবে সাথীদের উপরে হামলা করছে, আমি একজনের এরকমভাবে পেটের মধ্যে দেখছি পোজ দিছে, নাড়ি বুড়ি বের হয়ে গেছে, সে হাত দিয়া চাইপা ধরে দৌড় মারছে, কিছু দূর যায় সে পড়ে গেছে, ওই অবস্থায় পড়ে গেছে। এরপরে যত এরকম আহত সাথীরা ছিল এমন কেউ নাই যার মাথায় ব্যান্ডেজ নাই, সবার মাথার মধ্যে ব্যান্ডেজ।
আর শরীরের বিভিন্ন জায়গায় এরকম অবস্থা, তেলাপিয়া মাছ মহিলারা রান্না করার আগে যেরকম পিঠের মধ্যে পোষ দেয় না 2-3টা, এরকম ফাইলা রয়েছে শরীরের বিভিন্ন জায়গায়, সব এগুলি এরকমভাবে ছুরির ইসের আঘাত। এক বাইরে মাগরিবের পরে ডাক্তাররা বলল যে উনি এখনো পর্যন্ত, আজকের এই সময় পর্যন্ত ওই ভাইয়ের জ্ঞান এখনো ফিরে নাই। কুমিল্লার ভাই, মাঝ বয়সে হয়তো 40-42 বছর হবে বয়স। তো বলল যে ওনার মাথায় হয়তো কুড়াল জাতীয় কোনো জিনিস দিয়ে আঘাত করা হয়েছে, যেটার আঘাতে চামড়া খুলি এগুলি সব ফাইটটা মস্তিষ্কে আঘাত লাগছে। সেই রকমভাবে আইসিইউর মধ্যে তারা 1-1.5 ঘন্টার মধ্যে না ঢুকাইতে পারলে মনে হয় বাঁচানো সম্ভব হবে না। আপনারা ঢাকা মেডিকেলের আইসিইউ খালি নাই, একটু ব্যবস্থা করেন, দেখেন অন্য কোথাও পাওয়া যায় কিনা। এই এক পরিবেশ এরকমভাবে হসপিটালের মধ্যে, এর মধ্যেও কিছু এতাহাতি ডাক্তার আর এরকমভাবে কিছু বিভিন্ন সাথী গুপ্তচর বৃত্তি করতেছিল। তারা এইখান থেকে কাউরে সরায় তাদের নামে প্রচার করা যায় কিনা। 4 জন ভাই শহীদ হয়েছে, 36 জন নিখোঁজ, তাদের বাড়ি ঘরে এখনো পর্যন্ত সঠিক খবর পৌঁছায় নাই, আর মোবাইলও বন্ধ। তারা কি জীবিত আছে না নাই, কোথায় আছে, কোনো হসপিটালে ভর্তি কিনা, এই ব্যাপারেও বাড়ি ঘরের লোকজন জানে না। এই 4 জনের মধ্যে একজন আবার মুরব্বী, ওনার ছেলে আবার এতাত করে। সে দুপুর বেলায় আমাদের সাথীদের মধ্যে থেকে ওই মানে নিজে বাবারে তাঁতি পরিচয় দিয়া জোর কইরা, তার হালকার অন্য সাথীরাও বলছে যে না বাবা আমাদের সাথে ছিল, ছেলে তাঁতির সাথে ছিল। ওই ছেলে জোর কইরা, এই সেনাবাহিনী ছিল বিকালবেলা, তাদের মধ্য থেকে এই লাশটাকে নিয়ে গেছে। তো মাগরিবের পরেই আবার ওরা তো দুপুরবেলায় মাঠ থেকে বের হয়ে গেছে, মাগরিবের পরেই মুরব্বীরা এরকম প্রশাসন আমাদের মুরব্বীদের কাছে মাঠ বুঝাইয়া দিছে, দিয়া বলছেন যে এখন তো মাঠটা একটা বিক্ষিপ্ত অবস্থায় আছে, আপনারা কিছু লোকজন শুধু পাহারার জন্য আনেন, আর কেউ এই মুহূর্তে মাঠে আনলেন না। তো পরে আমাদের মাঝে আলোচনা করলেন যে ভাই মাঠে পাহারার দরকার, বাকি পুরা মজমাকে বললেন যে আপনারা বাড়ি ঘরে চলে যান, আমরা পরবর্তীতে সরকার যদি দাবি দেওয়া না মানে আমরা আপনাদেরকে আবার ডাকবো, তখন আইসেন। তো আমরা ভোলার সাথীরা আবার বসলাম যে আমরা কি চলে যাব কিনা। তো শিবপুরের একটা বড় জামাত ছিল 15 জনের, তারা বললো যে আমরা তো বাড়ির থেকে 3 দিন কমপক্ষে থাকবে এই নিয়ে তো আসছি, আমরা মাঠেও একটু যাই। তো যাওয়ার দ্বারা আসলে অনেক ফায়দা হয়েছে, না গেলে বুঝতাম না যে তাদের উদ্দেশ্য আসলে কি ছিল। আমরা রাত্রেবেলা পরে মুরব্বীদের ফায়সাল অনুযায়ী 4 বাস প্রায় 200 জন সাথী আমরা রাত্রে মাঠে পৌঁছাইছি প্রায় 11টা সাড়ে 11টার দিকে। তা আমরা কাকের মসজিদের এই টঙ্গী মাঠের পূর্ব উত্তর কোনায় আমাদের টিন শেড বলে, সেখানে গাজীপুর টঙ্গী এই অঞ্চলের সব গুজারি হয়, ওই মসজিদের সামনে যে আমরা নামছি। ভিতরে ঢোকার পরেই প্রথম কাকরেলের একটা দোকান। তো যিনারা দোকানের দায়িত্বে ছিলেন এক ভাই বলতেছেন যে ভাই 1000 কেজির উপরে খেজুরই ছিল, প্রায় 10-12 লাখ টাকার উপরে খেজুর ছিল, ক্যাশে 1.5 লাখ টাকা ছিল। এরপরে ওই দোকানে অনেক কিছু তসবি, আতর, মধু, এরপরে বিভিন্ন কেক, বিস্কুট, জুতা, এই রুমাল, এরকম মানে প্রয়োজনীয় বেডিং, মশারি, বালিশ, টিস্যু, এই জাতীয় অনেক কিছু দোকানের মধ্যে বিক্রি করা হয়। বালিশগুলিও তারা রাখা যায় না, টিস্যুগুলিও রাখে না, এইগুলি নাকি গনিমতের মাল, এইগুলিকে তারা লুটপাট করে নিয়ে গেছে। এরপরে আমরা মসজিদে ঢোকার পরে দেখলাম যে শুধু বাঁশের লাঠি, এরপরে আপনার ওই যে এই জিআই পাইপ বলে না, পানির লাইনের কাজ করে, লোহার প্লাস্টিকের এরকম বানানো বড় বড় পাইপ, তারপরে স্টাম্প, হকি, এগুলি মসজিদের বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো। আমাদেরকে ফয়সালা করলো যে আপনারা ফরেন টেন্টের পাহারায় থাকেন। ফরেন টেন্ট মানে হইল ইজতেমার সময় যেখানে বিদেশি মেহমানরা আর আমাদের এই যে বাহিরের থেকে যে মুরব্বীরা আসেন, এই ওনারা থাকেন যেখানে, সেইখানে একটা মাদ্রাসাও আছে, কাকরেলের পক্ষ থেকে পরিচালিত হয়। হেফজোখানা, নুরানিখানা মিলে প্রায় 200-র মতো ছাত্র সেখানে পড়ালেখা করে। ওই মাদ্রাসাটাই ওই ইজতেমার সময় এই মুরব্বীদের কামরা হিসাবে ব্যবহার হয়, ইজতেমার পরে আবার সেখানে মাদ্রাসা চলতে থাকে। তা আমাদেরকে বললো যে ওইখানে আপনারা পাহারায় যান। তা আমরা আইসা দেখলাম যে যত গ্লাসের দরজা আছে, জানালা আছে,
একটাও বাকি নাই, সব ভাঙ্গা। এই গ্লাসের টুকরার উপরেই কোনো রকম আমরা একটু সরায়া টরায়া ভিতরে আমরা রাত্রে শুইলাম, কিছু সাথী পাহারায়ও ছিল। তো দরজা জানালা দরজাগুলি ম্যাক্সিমাম হইল লোহার। এই দরজাগুলিও দেখলাম যে শাবল দিয়া, মানে তারা শাবলও সেখানে রাখা, আঘাত করা ভাঙ্গা চুরা, মানে এগুলিকেও নষ্ট করে রাখা গেছে। ছাত্রদের খানার যে বড় বড় পাতিলগুলি, এগুলিরে পিডায়া সব বাঁকা জাকা করে ফেলেছে। একটা ফ্রিজ ছিল এই খানার কামরা, এই ফ্রিজটারে একেবারে দুমড়ায়া মুচড়ায়া দরজা টরজা ভাঙ্গা ওইখানে ফালায় রাখছে। এরপরে ছাত্রদের খানা পিনা আমরা দেখলাম ডাল ভাত এগুলি সব এরকম সরায়া ছিটা পড়ে আছে। তো রাত্রের পরে সকালবেলা কিছু ছাত্র কাকরাইল থেকে আসছে, আসার পরে ওরা আমাদেরকে ঘটনা শুনাইলো যে ভাই আমরা তো ঘুমানো, হঠাৎ করেই এরকম 3:30টার দিকে দেখলাম যে হই দলে দলে তারা এরকম ময়দানের মধ্যে ঢুকতেছে। তো অনেক লোকজন ছিল যারা শার্ট প্যান্ট পরা। এই লোকগুলি সাধারণত আমাদের ভিতরের এই ফরেন টেন্টের ভিতরের অলিগলি চিনে না। অনেক বিল্ডিং, বিদেশি আগে তো প্রায় 40-50 হাজার লোক আসতো। এই লোকগুলির জায়গা দেওয়ার জায়গাটা তো অনেক বিশাল। ওই জায়গায় মাদ্রাসা কোথায় কি কোথায় এগুলি তো এরা জানে না, এরা বাইরেই খালি ঘোরাঘুরি করছে আর আমাকে সাথী করে মারছে। একেবারে সমজদার এরকম বয়স্ক বা এই ভিতর সম্পর্কে জানে এরকম লোকগুলি আমাদের ভিতরে ঢুকছে। ঢুকাই তো হেফজোখানার নুরানিখানা আলাদা। নুরানিখানার ওস্তাদরা বললো যে আমরা চিন্তা করলাম যে আটকে রাখলে তারা ক্ষুদ্র বেশি নিব, তাতে ঢুকতে পারলে বেশি মারবো, এজন্য আমরা ছাইরা দিছি। তো ভিতরে ঢুকেই আমাদের ছাত্রদেরকে এক কোনায় নিয়ে দাঁড় করায় বললো যে এইবার তো করে মারুম না, তো করে মারলে আমাকে ভাবমূর্তি নষ্ট হয়ে যায় মানুষের সামনে, এবার তোগো সামনে তোগো ওস্তাদের পিটামো। এরপরে আমাদের এক একজন ওস্তাদকে বেধড়ক মারছে। আমরা একজন ওনার বাসায় দেখতে গেছি, আবার অনেকে বিকালবেলায় মাঠেও আসছেন ওনাদের মাল সামানা হেফাজত করার জন্য। পুরা শরীরে সোপ সোপ দাগ। আমাদের এই বোরহানুদ্দিনের এক ওস্তাদ, ওনার এই আঙ্গুল দুইটা ভাঙ্গা গেছে, এরপরে পুরা শরীরে মাইরের দাগ। সবচেয়ে বয়স্ক যিনি ছিলেন উসমান সাহেব, ওনার কথা মানে চিন্তা করলে খুব খারাপ লাগে। আমাকেও মনে হয় যে হাদি সাহেবের চাইতে হয়তো অল্প ছোট বড় হবে, এরকম বয়স্ক একজন মানুষ। আমার মতো একজন বয়স্ক মুরব্বী আমার গোপন আঙ্গে লাথি মারছে প্রথম আইসাই, উইরেই আমার এক লাথি। এরপরে আমার মাথায় বাঁশ দিয়ে আঘাত করছে, আমি পড়ে গেছি। এরপরে আমার শরীরের উপরে তারা যা ইচ্ছা তা করছে, হাত পা সব ওনার এরকম ভাবে ভাঙ্গা গেছে, কাউরে ছাড়ে নাই। ওই যে হুজুর বলতেছিল যে মারছে, আর ওই বারবার বলছে যে তোগো হেফাজতি বাবারা কই, তো মামিন নাই কই, মানে এইভাবে যেটা আমাদের মুখে উচ্চারণ করতে কষ্ট হয়, এইভাবে বইলা বইলা তারা মানে ওনাদের উপরে অত্যাচার করছে। হেফজোখানার বড় বড় ছাত্ররা ওস্তাদদেরকে এইভাবে মারে, এটা কি কেউ সহ্য করতে পারে? তো 2-3 জনে দৌড়ায়া বাঁচানোর চেষ্টা করছে ওস্তাদদেরকে, তাদেরকেও তারা মারছে। তারা হেফাজত করতে কেন আসলো? এক ওস্তাদ সে বাথরুমের ভিতরে ঢুকছে আর কি, ঢুকা দরজা আটকে দিছে। তো আমরা রাত্রেবেলা ঢুকেই বুঝছি ওই বাথরুমের দরজাটা সবচেয়ে বেশি বাঁকানো জাকানো ছিল, বুঝছি যে হয়তো এটার ভিতরে কেউ পলাইছে। পরে আমরা ভিতরে ঢুকে দেখছি ট্যাপের উপরে রক্তের দাগ, দেয়ালে রক্ত লেগে রয়েছে ওই বাথরুমের ভিতরে। পরে সকালবেলা ছাত্ররা শুনাইলো যে এটার ভিতরে আমাকেও জাকারিয়া সাহেব ঢুকছিল, হ্যাঁ এই শাবল দিয়া গুতায় এই দরজা ভাঙ্গা ভিতরে ঢুকা তারা এরকম ভাবে বাইর করে এরপরে ব্যাপক মারছে। তারে ভিতরে ঢুকছে কেন, এই জন্য বেশি মারছে, সব ভাঙ্গা চিরা তসতস করে রাখছে ভিতরে। এরপরে সেইখানের বিভিন্ন জায়গার থেকে ছাত্ররা বড় বড় দাও, হ্যাঁ এরকম ভাবে মানে ছুরি টুরি এগুলি অনেক কিছু তারা চলে যাওয়ার পরে দিনের বেলা তারা বের করছে। এগুলি আবার মাঠে প্রশাসন ছিল, তাদেরকে হস্তান্তর করা হয়েছে। দিনের বেলায় আমাদেরকে মাঠের মধ্যে পাহারাদারির জন্য দিল মুরব্বীরা। আমরা দেখলাম যে কিছু কিছু জায়গায় লাউ, এরপরে কাঁচা গোস্ত, কাঁচা মাছ, এরপরে পেঁপে কাটেন না, আলু কাটেন না, পরে রয়েছে। মানে ওরা এগুলি রান্না করে খাওয়ার পর্যন্ত সময় পর্যন্ত ভিতরে অপেক্ষা করে নাই। বললো কি যে আমাদেরকে প্রশাসন বের হয়ে যাইতে বলছে, বের হয়ে গেছে। তাদের জোর ছিল 20 তারিখ শুক্রবার,
তাদের প্রশাসনের পক্ষ থেকে জোরের অনুমতিও ছিল না। মাঠ ছিল আমাদের দায়িত্বে, আমাদেরকে বলছেন প্রশাসন ইজতেমা পর্যন্ত মাঠ তৈরি করতে। আমরা প্রথম ইজতেমা করে যাব, এরপরে তারা দ্বিতীয় ইজতেমা করবে। তাদের 20 তারিখেই যদি জোর হয়, 18 তারিখে এই মানে 18 তারিখের পূর্বেই 17 তারিখ রাত্রে 3টার সময় মাঠে ঢোকার কি এমন প্রয়োজন তাদের ছিল? এরপরে ঢুকছে 5 দিনের জোর, কই সেই সকাল থেকে নিয়ে জোহরের আগে মাঠ খালি করে দিচ্ছে। আসলে তাদের উদ্দেশ্য জোর করা ছিল না, তাদের উদ্দেশ্যই ছিল এরকম একটা পরিবেশ তৈরি করা। এছাড়া আমার মাথায় আর অন্য কিছু ধরে না যে যদি জোরের উদ্দেশ্যেই আসতো লোকগুলি, তাইলে তো সরকারের কথা তো তারা পূর্বেও মানে নাই, এখন বলার সাথে সাথেই মাঠ ছেড়ে চলে গেল। ও আরেকটা জিনিস, এটা আমরা ওই রাত্রেবেলা যখন ওই টিনের টিন শেড থেকে ফরেন টেন্টে যাইতেছিলাম, ফরেন টেন্ট হইলো মাঠের একেবারে পশ্চিম মাথায়, টিন শেড হইলো পূর্ব মাথায়, মাঝখানে প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি রাস্তা, বিশাল বড় মাঠ। তো এই টিন শেড থেকে বের হওয়ার পরে এক জায়গায় দেখলাম যে মনে হয় যে কোরবানির গরু জবাই করছে, এরকম অনেকগুলি জায়গা নিয়ে রক্ত, পাশে একটা চশমা ভাঙ্গা পড়ে রয়েছে, একটা মাথার টুপি পরে রয়েছে। তো ওই জায়গা দিয়া লেখা আছে যে এইখানে আমাদের এক ভাইকে জবাই করে শহীদ করা হয়েছে, এই আলামতগুলিকে কেউ নষ্ট করবেন না। এই মানে সার্বিক পরিস্থিতি আরো মানে অনেক কিছু এরকমভাবে দেখছি, হয়তো এই মুহূর্তে বলতে পারতেছি না। এই বিষয়গুলি আসলে কোনো মুসলমানের পক্ষ থেকে উদ্দেশ্য হইতে পারে না। ওলামা একরাম বলতেছিলেন যে এরকম হয়তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেরও ইঙ্গিত আছে যে মুসলমান দুই পক্ষই সাধারণ মানুষ মুসলমান মনে করবে, কিন্তু না, এক পক্ষ মুসলমান আরেক পক্ষ মুসলমান নামদারি হচ্ছে, তারা এরকমভাবে অমুসলিমদের এজেন্ট হবে। ওই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মুসলমান রূপে তারা মুসলমানদের উপরে হামলা করবে, এরকম এক পরিবেশ সেখানে তৈরি হয়েছে। এতটুকু বিষয় আমার উপলব্ধি হয়েছে এই বিষয়গুলি দেখা, যে আজকের এই পরিবেশ বা পরিস্থিতিতে আমাদের ওলামায়ে কেরাম যদি স্বতঃস্ফূর্তভাবে আমাদের দিকে আগে না আসতেন সমস্ত প্ল্যাটফর্ম থেকে, তাইলে আমরা এতটা অসহায় নিরীহ ওদের সামনে ছিলাম যে আমাদের ওই লাশ হেফাজত করার মতো সাথী বা অবস্থা আমাদের ওই সময় ছিল না। মনে হয় যে লাশগুলি কুকুর বিড়াল টাইনা নিয়ে যেত। তো ওলামায়ে কেরাম ঢাল হিসাবে থাইকা পুরা বিষয়টাকে এরকমভাবে সমাধান করছেন, বা এরকমভাবে আমাদের সাথীদেরকে হেফাজত করা একটা পরিবেশের সাথে নিয়ে গেছে। এরকমভাবে আমরা নিয়ত করি যে সবাই ইনশাআল্লাহ ওলামায়ে কেরাম যে পরামর্শ দিবেন আমাদের মানতে যদি কষ্ট হয়, এরকমভাবে আমাদের জজবার বাইরেও যদি হয়, আমরা ওনাদের পরামর্শকে মানব, ওই অনুযায়ী ইনশাআল্লাহ আমরা আমাদের পরবর্তী বিষয়গুলিতে আগে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।